এখন মিষ্টি প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সভাপতি ব্যক্তি মানিকলাল শর্মা দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু মা, জয়গুরু। বলুন দাদা। প্রতিভা মা, জয়গুরু মা, জয়গুরু। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর, পরমারাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী পিতৃদেব, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব এবং পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দার রাতুল চরণে আমার অনন্ত কোটি প্রণাম। উপস্থিত আজকের এই নাম ধ্যান ষষ্ঠী যজ্ঞ লিঙ্কের গুরু ভাই এবং মায়েদের সবাইকে আমার আনন্দিত জয়গুরু। আজকে আমার চতুর্থ দিন এই লিঙ্কে। আজকে এই মুহূর্তে আমার এই কথাই মনে হচ্ছে যে সত্যানুসরণে ঠাকুর বলেছেন, সৎ নাম মনন করো, সৎসঙ্গের আশ্রয় গ্রহণ করো, তোমার উন্নয়নের জন্য আর ভাবতে হবে না। আমি নিশ্চয় করে বলছি, তোমার উন্নয়নের জন্য আর তোমাকে ভাবতে হবে না। আমরা সৎ নাম মনন করে সৎসঙ্গের আশ্রয় গ্রহণ যখন করি, পরম দয়ালকে সশরীরে আমরা অনেকেই দর্শন করার সৌভাগ্য হয়নি, কিন্তু তার আচার্য পরম্পরার মাধ্যমে রেত শরীরে তিনি সুপ্ত হয়ে জীবন্ত হয়ে থাকেন সবসময়। তাই আমরা আচার্যের মধ্যে পরম দয়ালকে দর্শন করতে পারি। আর প্রতিনিয়ত প্রতিক্ষণে তিনি প্রত্যেকের, আমরা যারা দীক্ষা নিয়েছি তার চরণে আশ্রয় নিয়েছি তাদেরও, আবার যারা দীক্ষা নেননি তাদেরও সবসময় তিনি পাশে থাকেন রক্ষা করার জন্য। এমনই একটি ঘটনা আপনাদের কাছে আজকে শেয়ার করব, যে ঘটনাটি ঘটেছিল একজন হতদরিদ্র কাঠমিস্ত্রিকে রক্ষা করার জন্য পরম দয়াল কিভাবে আমাকে আশীর্বাদ দিলেন, সেটারই ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করব। সালটা ঠিক আমি ঠিক মনে করতে পারছি না, 1993 বা 94 সাল হবে। ওই তখনকার দিনে প্রতি বছরই, আমি বলেছি আপনাদেরকে আগেও, প্রতি বছরই 2-3 মাসের জন্য ইষ্ট পরিবার শিলংয়ে আসতেন, থাকতেন, তারপর যেতেন। ঠিক তেমনি করে ওরকমই ডিসেম্বরের প্রথম দিকে ইষ্ট পরিবার আসবেন। তখন আমাদের মন্দিরে সব প্রস্তুতি চলছে। তো তখনকার দিনে আমাদের আচার্য ভবনের প্রতিটি বাথরুমে কোনো গিজারের ব্যবস্থা ছিল না। গিজারের প্রচলনটা তখন শুরু হয়নি, বিশেষ করে আমাদের শিলংয়ে। তো আমরা সাধারণত ইমার্শন হিটার, যেটা বাজারে নর্মালি পাওয়া যায়, সেটা দিয়ে জল গরম করার ব্যবস্থা করতাম। কিন্তু দেখা গেল যে ওই ইমার্শন হিটার দিয়ে এক বালতি গরম জল গরম করতে প্রায় 15 থেকে 20 মিনিট লেগে যায়। কিন্তু দাদা যখন চান করবেন, তা 5 মিনিট আগেই বললেন, এই আমি চানে ঢুকবো। তার মানে তত 5 মিনিটের মধ্যেই আমাকে এক বালতি জল গরম করে রেডি করে রেখে দিয়ে আসতে হবে বাথরুমে। তাই আমি একটু বুদ্ধি করে কিছু ইলেকট্রিকের সাজ সরঞ্জাম কিনে নিজের হাতে কাঠের হ্যান্ডেল লাগিয়ে, কাঠ মিস্ত্রিকে দিয়ে একটা কাঠের হ্যান্ডেল রোলার বানিয়ে হ্যান্ডেল দিয়ে একটা জল গরম করার মেশিন বানালাম। ওটাতে 5 থেকে 7 মিনিটের মধ্যে একটা বিশাল বড় বালতি জল গরম হয়ে যায়। তো আমি এরকম 5টা রেডি করে 5টা বাথরুমে রেখে দিয়েছি। তো দাদা চান করবেন, বাথরুমে ঢুকেছেন। তার আগে জল গরম যখন বলেছেন 5 মিনিট আগে আমি বাথরুমে ঢুকবো, চান করবো, আমি জলটা গরম করে রেখে আমি বেরিয়ে চলে এসেছি। তো ওখানে আমার সহকর্মী কাজল চৌধুরীদের ছিলেন। তো দাদা বাথরুমে ঢুকে ওই জিনিসটা কোনায় রাখা দেখে ওকে জিজ্ঞেস করছেন যে এটা কি জিনিস। তো উনি বলছেন যে আগে এটা জল গরম করার মেশিন।
তখন পুজোর দাদা বলছেন, এরকম কোন মেশিন তো জল গরম করার দেখিনি কোথাও, কে নিয়ে এসছে, এটা কে বানিয়েছে? তখন উনি বলছেন একজন মানিক শর্মাদা বানিয়েছে। তো আমাকে ডাকা হলো, আমি আসলাম। তো দাদা বললেন, এটা তুমি বানিয়েছো? আমি বললাম, আজকে। দাদা তখন খুব খুশি হলেন, আমাকে বললেন যে এর পরের বার যখন তুমি দেওঘর যাবে তখন আমার জন্য 5খানা বানিয়ে নিয়ে যাবে। অদ্ভুত ভঙ্গিমা করে হাতের হাত, ডান হাতটা উপর দিকে তুলে একটা একটা করে আঙ্গুল ভাঙছেন আর আমাকে বলছেন, একটা আমার জন্য, একটা বাবাইয়ের মায়ের জন্য, একটা বাবাইয়ের জন্য, একটা সিপাহের জন্য, একটা বিক্রির জন্য। আমি লাগবে, আমি নিয়ে যাবো। তো চ্যাপ্টার ওখানেই শেষ হয়ে গেছে। মাস দুয়েক থাকার পর যখন জানুয়ারি শেষ হয়ে গেছে, ফেব্রুয়ারির প্রথম দিকে, তখন গুয়াহাটিতে গরম পড়ে গেছে। তো ফেব্রুয়ারি ফার্স্ট উইকের দিকে ঠাকুর পরিবার সব গুয়াহাটি মন্দিরে চলে গেছে, আমি রয়ে গেছি। আমি, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, আমরা রয়ে গেছি। আমরা দু তিন দিন পরে যাব ভাবছি। তো যেদিন গেলেন সেদিন শুক্র, বুধবার বৃহস্পতিবার হবে এরকম চলে গেছেন। যাওয়ার 2-3 দিন পরে ঠিক শনিবার দিন বিকেল বেলা সঞ্জীব মন্ডল তো আমাকে ফোন করে বললেন যে দাদা বলেছেন আপনাকে কালই আপনাকে ওই মেশিন গুলো নিয়ে বানিয়ে নিয়ে আসতে হবে। আমি সঞ্জীব দাকে বললাম যে, সঞ্জীব দা, সবকিছু তো ঠিকই আছে, জিনিসপত্র আমি নিয়ে আসতে পারবো, কিন্তু ওই যে কাঠের হ্যান্ডেলটা, ওটা বানাতে তো একটু সময় সাপেক্ষ। কাঠমিস্ত্রি খুঁজতে হবে, কাঠমিস্ত্রির কাছে বসতে হবে, ও বানিয়ে দেবে কাঠের রোলার গুলো, তারপরে হবে। তো সঞ্জিদা বললেন, আমি জানি না দাদা, আপনি দাদার নির্দেশ গুলো আপনাকে বললাম, আপনি জানেন কি করবেন। ঠিক আছে। আমি পরদিন সকালবেলা বাজারে গিয়ে জিনিসপত্র গুলো কিনে নিলাম, কিন্তু ওই কাঠের হ্যান্ডেল গুলো তো ব্যবস্থা করা গেল না। তো আমি গুয়াহাটি গেছি, তখন প্রার্থনা শেষ হয়েছে। গুয়াহাটি মন্দিরে ঢুকেছি, হাজার হাজার গুরু ভাই, পা রাখার জায়গা নেই। কোন রকমের গাড়িটার ভিতরে রেখে যখন দাদার ওখানে গিয়ে প্রণাম করেছি, তো দাদা বলছেন, আমার জিনিসগুলো নিয়ে এসছো? আমরা আগে, আমি তো অন্য জিনিসগুলো নিয়েছি, কিন্তু ওই কাঠের হ্যান্ডেলটা এখানে ব্যবস্থা করতে হবে। দাদা একটু রাগত সুরে আমাকে বলছেন, ওসব আমি বুঝি না ভাই, আমার কাল সকালে প্রার্থনা পরে পরে এই পাঁচখানা আমার এখানে হাজির করা চাই, নাহলে কিন্তু কেস খারাপ হয়ে যাবে। আমি বললাম, আর কি। তো আমি তো দাদার ওখানে বসেছি, সময় দাদা উঠেছেন। তখন আমি ওখানে উপস্থিত যারা ছিলেন গুরু ভাইরা, যাদেরকে আমি চিনতাম, তাদের সবাইকে বলছি, দাদা একটা কাঠমিস্ত্রির ব্যবস্থা আমাকে যদি করে দেন তাহলে খুব ভালো হয়, আমার রাত্রির মধ্যে এগুলো রেডি করতে হবে। তো সবাই বলছে, দাদা এত রাত্রিরে কোথায় পাবেন, কে কোথায় আছে আমরাও জানি না। রাত্রি তখন 12টা, 12:30 বেজে গেছে। তো একজন গুরু ভাই বললেন যে, আপনাকে একটা লোক আছে সাহায্য করতে পারে, সে লোকটার নাম হচ্ছে রামচন্দ্র বর্মন। সে এই গুয়াহাটি মন্দিরেই থাকে, ইষ্ট পরিবারের কাপড় কাচে, ইস্ত্রি করে। আপনি যদি তাকে খুঁজে বের করতে পারেন তাহলে আপনাকে ও সাহায্য করতে পারে। আমি তখন থেকে সেই রামচন্দ্র বর্মনকে খুঁজতে শুরু করলাম। খুঁজতে খুঁজতে যখন পেলাম তখন রাত 2:30 বেজে গেছে। ওকে খুঁজে পেয়ে ওকে যখন বললাম, ও মুচকি মুচকি হাসছে, বলছে, মানিকদা, আপনার ঘড়িতে কটা বাজে? আমরা 2:30 বাজে। বলে, আপনি বলুন, এখন এত রাত্রিরে আমি কাকে গিয়ে তুলবো, ঘুম থেকে ডেকে তুলবো, আর সে দেবে কিনা এত রাত্রি করে। আমি বললাম, দেখুন দাদা, আপনি আমাকে এই মুহূর্তে সাহায্য করুন, এই এই ব্যাপার। প্রতিবাদের দাদা এই আশীর্বাদ দিয়েছেন আমাকে, কাল সকালে প্রার্থনা করে পরেই এইগুলো রেডি করে উপস্থিত করতে হবে দাদার সামনে। যাই হোক, অনেক অনুনয় বিনয় করার পর উনি রাজি হলেন। আমরা গাড়ি নিয়ে বেরোলাম। ওখান থেকে 30 কিলোমিটার দূরে হাতিগাঁও বলে একটা গ্রাম আছে, সেই গ্রামে উনি আমাকে নিয়ে গেলেন। যখন সেই কাঠমিস্ত্রির বাড়ির সামনে আমরা পৌঁছেছি, তখনই ওই রামচন্দ্র বর্মনদা চিৎকার দিয়ে বলছে, মানিকদা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে দাদা?
বলে ওই যে দেখুন যে বাড়িতে আগুন লেগেছে, একটা বাড়িতে দেখা গেল দাউ দাউ করে আগুন জ্বলছে, ওই যে বাড়িতে আগুন জ্বলছে ওই বাড়িটাই মিস্ত্রির, কাঠ মিস্ত্রির বাড়ি। তো আমরা গাড়ি থেকে নেমে তাড়াতাড়ি চিৎকার করছি আগুন আগুন বলে। আমাদের চিৎকার শুনে আশেপাশে গ্রামবাসীরা সব উঠেছে, সবাই উঠে চারদিকে সবাই মিলে জল টল দিয়ে কোন রকমে আগুন নিভিয়েছে। আগুন নেভানোর পর ওই জ্বলন্ত বাড়ি থেকে দেখা গেল একটা লোক বেরিয়ে আসছে, এসে সে ওই বর্মনদাকে দেখে বলছে, বর্মনদা আপনি এত রাত্রিরে এখানে? তখন বর্মনদা বলছেন, আপনি এত রাত্রিরে কি করছিলেন ওখানে? আপনার বাড়িতে আগুন লেগেছে, আপনি বলতে পারেন না? আপনি কোথায় ছিলেন? দাদা আর বলবেন না, আমি গত 15 দিন ঘুমাইনি। দুটো বিয়ের অর্ডার ছিল ফার্নিচারের, সেই দুটো বিয়ের ফার্নিচারের অর্ডার আজকেই শুধু ডেলিভারি দিয়ে দুপুরবেলা চান টান করে খেয়ে দিয়ে বিছানায় একটু কাত হয়েছিলাম আর টিভিটা চালিয়ে রেখেছিলাম, টিভি দেখছিলাম। আমার যতদূর মনে হচ্ছে ওই টিভির প্লাগটা হয়তো লুজ ছিল, ওখান থেকে স্পার্ক করে আগুন ধরে গেছে। কিন্তু আপনি এত রাত্রিরে কেন এখানে? তখন বর্মনদা বলছেন, এখন আমি বুঝতে পারছি পূজ্যপাদ দাদা কেন মানিকদাকে এই আশীর্বাদটা দিয়েছেন। আজকে মানিকদাকে যদি আশীর্বাদটা না দিতেন তাহলে তো আমরা এখানে আসার দরকার ছিল না, আর আপনি ওখানে জীবন্ত দগ্ধ হয়ে যেতেন। তখন ওই কাঠমিস্ত্রি দীক্ষিত ছিল, বছর খানেক হয়েছে দীক্ষা নিচ্ছে, কিন্তু সে ঠাকুর পরিবারকে চেনে না, দেওঘরেও যায়নি কোনোদিন, গুয়াহাটি মন্দিরেও কোনোদিন যায়নি। ওখানেই তার দীক্ষা হয়েছিল, দীক্ষার পর থেকে শুধু ইষ্টভীতিটুকু করে, এতটুকু, এর বেশি কিছু না। তখন ও হাউ হাউ করে কাঁদতে শুরু করছে, বলছে পূজ্যপাদ দাদা দয়া করে আমার জীবন বাঁচানোর জন্য আপনাদেরকে পাঠিয়েছেন, আমি কালকেই যাব তার দর্শন প্রণাম করতে। তো বর্মনদা বলছে, ওসব ছাড়েন, আপনি এখন কি করে কি ব্যবস্থা করা যায়, মানিকদাকে কিভাবে সাহায্য করা যায় সেটাই চিন্তা করুন। তখন সেই কাঠমিস্ত্রি বলল যে আমার তো সব যন্ত্রপাতি সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, আপনারা আমার সঙ্গে চলুন, গ্রামের ভিতরে আর একটু ভেতরে ঢুকলে পরে এক গুরু ভাই আছে কাঠমিস্ত্রি, তাকে ধরলে পরে ও নিশ্চয়ই বানিয়ে দেবে। ঠিক আছে চলুন। ওই উনাকে নিয়ে সেই ভিতরে গিয়ে আরেক কাঠমিস্ত্রিকে ঘুম থেকে তুললো, ঘুম থেকে তুলে ওকে দিয়ে বানালো। প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো লেগেছিল। তো প্রার্থনার ঠিক ঘন্টাখানেক আগে শেষ করে আমরা মন্দিরে যখন ঢুকেছি তখন প্রার্থনা 1/2 ঘন্টা বাকি আছে। তো আমি বর্মনদাকে বললাম, আপনি কি চান টান করে রেডি হয়ে প্রার্থনাতে আসুন, আর আমি ওগুলো ফিট করে আমি প্রার্থনা করে তারপর ওগুলো দাদার সামনে নিয়ে হাজির করব। পরদিন সকালবেলা প্রার্থনার পরে ওগুলো নিয়ে যখন দাদার সামনে গেছি, তখন দাদা তাচ্ছিল্যের সুরে আশুদাকে বলছেন, এই আশু, ওগুলো ওই কোনায় রেখে দে। তাহলে কি বোঝা গেল? তিনি দ্রষ্টা পুরুষ, তিনি ওই গুরু ভাইটাকে প্রাণে বাঁচানোর জন্য আমাকে ওখানে পাঠালেন, সব ব্যবস্থা করলেন, সবকিছু। তো প্রতি মুহূর্তে তিনি আমাদের সঙ্গে থাকেন। আরেকটি ঘটনা বলছি, ওরকমই একবার শিলংয়ে আছেন, 2-3 মাস থাকার পর একদিন সকালবেলা একটি মেয়ে এসে আমাকে বলছে, জেঠু, আচার্য জেঠু ওরা না আজকে চলে যাবেন। তাহলে বলিস কি রে, চল তো দেখি। তো আমি আচার্য দেবের ঘরে ঢুকে প্রণাম করে হাঁটু গেড়ে বসে আছি। পূজনীয় বড় বৌদি দাদার পাশে বসেছেন বিছানায়, বর্তমান আচার্যদেব, পূজনীয় সিপাহীদা, পূজনীয় বিঞ্চিতা, 3 জনই আছেন ওখানে। আর আলাপ চলছে যে আজকে বিকেলে গুয়াহাটি চলে যাবে। তো আমি তো প্রণাম করে হাঁটু গেড়ে বসে আছি। বসার পর তো যারা বর্তমান আচার্যদেব, সিপাহীদা, বিঞ্চিতার সঙ্গে আলাপ আলোচনা করছেন, হঠাৎ একবার আমার দিকে তাকিয়ে বর্তমান আচার্যদেবকে বলছেন, কি ব্যাপার রে, ও এসে প্রণাম করে হাঁটু গেড়ে বসছে তো বসছেই, আর উঠছে না, উঠার নাম নেই, কি ব্যাপার? তো বর্তমান আচার্যদেব বলছেন, আজকে খবর পেয়ে গেছে আমরা চলে যাব আজকে বিকেলে, এসছে, এখন একটু কান্নাকাটি করবে, চেষ্টা করবে আমাদেরকে আটকানোর। তো দাদা বলছেন, এখানে থেকে কি হবে, ক্যাপ্টেনরা সব টায়ার্ড হয়ে গেছে,
এখানে বেশি দিন থাকা ঠিক না। আর এখানে না আছে দীক্ষা, না আছে টাকা, না আছে কিছু, এখানে থেকে কি হবে? আমি তখন সঙ্গে সঙ্গে আমি বললাম আগে দীক্ষা হবে। তখন দাদা বললেন প্রার্থনার পরে যদি এখানে 250 দীক্ষা হয় তাহলে একবার ভেবে দেখবো থাকা যায় কিনা। আমি বললাম আগে হবে। তো আমার এই দাদার এই কথা শুনে ওখানে উপস্থিত যারা ছিল আমার সহকর্মীরা এবং ছেলে ছোকরারা সবাই বেরিয়ে গেছে যাজনে দীক্ষার লোক ঠিক করার জন্য। সেদিন সন্ধ্যার পরে প্রার্থনার পরে প্রায় 300-র মতো দীক্ষা হয়েছিল। তো আমি তো হাঁটু গেড়ে বসে আছি। কিছুক্ষণ পর আবার দাদা বলছেন সিপাহীদাকে, কি রে সিপাহী, তো উঠার নামই নেই, এক কাজ কর, তোকে যে বোম্বেতে একটা চশমা কিনে দিয়েছিলাম ওকে বল সেই চশমাটা যদি প্রার্থনার পরে আমাকে এনে দিতে পারে তাহলে আরো কদিন থাকা ফাইনাল হয়ে যাবে। আমি সঙ্গে সঙ্গে আমি বললাম আগে আমি নিয়ে আসবো। আমি বলার সঙ্গে সঙ্গে দুজনের সিপাহীদা এবং শিলিগুড়ির রবিদা ছিলেন তার সামনে সিপাহীদার সঙ্গে, দুজনে একসাথেই বললেন এই চশমা এখানে পাওয়া যায় না, এই চশমা মেট্রোপলিটন সিটি ছাড়া কোথাও পাওয়া যায় না, বোম্বে দিল্লি কলকাতা ছাড়া এই চশমা কোথাও পাওয়া যায় না। এই চশমার বিশেষত্ব হলো হাইওয়েতে গাড়ি চালানোর সময় এই চশমাটা পরলে অপোজিট ডিরেকশনের যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলোর হেডলাইটের আলো চোখে এফেক্ট করতে পারে না। চশমাটার নাম হচ্ছে নাইট ড্রাইভ, মেড ইন কোরিয়া। তো আমি বললাম আগে বাবা বলেছেন নিশ্চয়ই চশমা কোথাও না কোথাও আছে। আমি তো পাগলের মতো কথা বলছি। আমি বললাম চশমা শিলংয়ের কোথাও না কোথাও আছে, আমি খুঁজে নিয়ে আসবো। বলেন তুই বাবা দাদা বলছেন তাই, ঠিক আছে দেখা যাবে। তো আমি সঙ্গে সঙ্গে সিপাহীটাকে বললাম আগে স্যাম্পল, চশমার স্যাম্পলটা যদি পেতাম তাহলে একটু সুবিধা হতো। তো পুজনের সিপাহীদা বললেন আমার ঘরে টেবিলে রাখা আছে, আপনি নিয়ে যান ওখান থেকে, চেষ্টা করে দেখুন, আপনি যখন বলছেন পাওয়া যাবে তাহলে নিয়ে আসুন। তো আমি প্রণাম করে উঠলাম, উঠে সঙ্গে সঙ্গে সিপাহীদার ঘরে ঢুকে টেবিলের উপরে চশমার খাপ আর চশমাটা ছিল, দুটো পকেটে গুজে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। তা বিশ্বাস করবেন না, শিলংয়ের এমন কোনো চশমার দোকান নেই যেখানে আমি যাইনি। আনাচে কানাচে যেখানে যত শিলংয়ের যত চশমার দোকান ছিল সব চশমার দোকান আমি খুঁজে ব্যর্থ হয়ে মন্দিরে ফিরে এসেছি। এসে অফিস রুমে ঢুকে বসে আমি অজোরে কাঁদছি আর বলছি যে প্রভু তুমি বললে আমার বিশ্বাস, সেই চশমাটাকে খুঁজে বের করতে পারলাম না। ততক্ষণে ওর ডাক নাম বিপ্লু, ভালো নাম বিশ্বজিৎ দিয়ে, আমাদের এখনো এসপিআর এর পাঞ্জা হয়েছে, ভালো ইষ্ট প্রসঙ্গ করে। ও আমাকে দেখেছে অফিস রুমে আমি কাঁদছি, তো ভেতরে ঢুকে আমাকে বলছে কাকু আপনি কাঁদছেন কেন, কি হয়েছে? আমি তখন ওকে বললাম বাবা দেখ এই ব্যাপার, দাদা আমাকে বলেছেন চশমাটা নিয়ে আসতে, আমি পুরো শিলং খুঁজে বেরিয়েছি, ঘুরে বেরিয়েছি, কিন্তু চশমাটা পেলাম না কোথাও। তো বিপ্লু আমাকে বললো কাকু চশমাটার স্যাম্পল আছে আপনার কাছে? স্যাম্পল থাকলে একটু দেখলে আমি বুঝতে পারতাম যে চশমাটা কোথাও পাওয়া যাবে কিনা। আমি বললাম হ্যাঁ আছে। আমি ওকে দেখালাম, ও দেখে বলল কাকু বছর 3 আগে থানা রোডের একটা চশমার দোকানে ঠিক এরকম একটা চশমা দেখেছিলাম। আমি সঙ্গে সঙ্গে ওকে 2000 টাকা বের করে দিলাম, দিয়ে বললাম তুই যত টাকা চাই দোকানে দিয়ে তুই চশমাটা নিয়ে আয়। ও গেল, আধ ঘন্টার মধ্যে সেই চশমা সে নিয়ে ফিরে এলো। আমি আর পূজনীয় বড় বৌদি এবং শিলিগুড়ির রবিদা আমরা আচার্য ভবনের ছাদের উপরে দাঁড়িয়ে গল্প করছি। ও গেট মন্দিরের গেটের ভেতরে যখন ঢুকবে ও আমাকে উপরে দেখে চিৎকার করছে আনন্দে, বলছে কাকু চশমা নিয়ে এসছি। তো পূজনীয় বড় বৌদি বলছেন কি চিৎকার দিয়ে কি বলছে, ও মনে হচ্ছে যেন বিশ্বজয় করে এসছে। তো রবিদা তখন পূজনীয় বড় বৌদিকে বলছেন যে আগে ওই যে বাবা যে চশমার কথা বলছিলেন মানিক দেখে, তো সেই চশমা পেয়ে গেছে এখানে, ওই নিয়ে এসছে। তাই নাকি? সিপাহী যে বললো এখানে পাওয়া যাবে না। তারপরে সেই চশমা দাদাকে দেওয়ার পর দাদা এত খুশি হলেন,
সেই চশমা পরে পূজনীয় বিঙ্কিটাকে দিলে। এখন ঘটনাটা শুনুন, আমি যখন গেছি তখন মালিক খেতে চলে গেছে, ছেলেকে বসিয়ে গেছে দোকানে। আমি গিয়ে ওকে বলেছি যে ভাই তোমার কাছে নাইট ড্রাইভ চশমা আছে? বলেছে ও নাই, ও জানে না নাইট ড্রাইভ চশমা কি। আমাকে বলেছে নাই, আমি ফিরে চলে এসেছি। বিপ্লু যখন গেছে দোকানে তখন মালিক খেয়ে ফিরে এসছে, আর ও গিয়ে ওই শোকেসে যেখানে চশমাটা ছিল ও দেখেছিল বছর 3 আগে, ঠিক একজাক্টলি ওই জায়গায় চশমাটা পড়ে আছে 3 বছর পরেও। ও গিয়ে মালিককে বললো যে দাদা এই চশমাটা বের করুন তো। তো চশমাটা বের করে ধুলোবালি পড়ে আছে, ও কাপড় চুপড় দিয়ে ঝেড়ে চেড়ে বললো দাদা আপনি এটা নেবেন? বলে হ্যাঁ আমি নেবো। বলে কত দিতে হবে? তো দোকানি বলছে দাদা বছর 3 থেকে পড়ে আছে, এটা কেউ খুঁজছে না, কেউ চাইছেই না কোনো কাস্টমার, আপনি যা দেবার একটা দিয়ে নিয়ে যান। তো জিজ্ঞেস করছে তাও কত দিতে হবে বলুন? বলছে 100 টাকা দিন। 100 টাকা দিয়েছে, এই চশমাটা নিয়ে এসছে। তো কথাটা হচ্ছে যে এই চশমাটা এখানে আছে, তার মানে তিনি ব্যবস্থা করেছেন চশমার, ব্যবস্থা করেই তিনি আমাকে বলেছেন। এরকম অনেক অনেক আরো অনেক ঘটনা আছে যেগুলোতে আমি দেখেছি যে তিনি ব্যবস্থা করে সবকিছু রেডি করে তারপর আমাদেরকে বলেন। আর যখনই কিছু বলেন, ঠাট্টা ছলে বলেন বা রাগ করেও বলেন, তার পিছনে কিছু না কিছু কারণ থাকে, এটা বুঝতে হবে। আমার সময় আছে কি শর্মিষ্ঠা মা? হ্যাঁ দাদা, সময় আছে, আর 10 মিনিট বলতে পারেন। আচ্ছা আচ্ছা, তাহলে আরেকটা ঘটনা বলা যায়। আরেকটা ঘটনা হচ্ছে এই যে তার কথা না শুনলে শাস্তি পেতে হয়, তিনি যত দয়াল তত ভয়াল। একবার এরকম দেওঘরে গেছি আমার গাড়ি নিয়ে। আমাদের শিলং থেকে প্রায় 1100 কিলোমিটার হচ্ছে দেওঘর। তো সেই 67 মডেলের সেই অ্যাম্বাসেডার, যে অ্যাম্বাসেডারটার দাদাও চড়েছেন অনেকদিন, তো সেই অ্যাম্বাসেডার আমি নিজে চালিয়ে যাচ্ছি। আমার সঙ্গে আমার সহকর্মী কাজল চৌধুরী দা, আপনারা অনেকেই চিনবেন, উনি হচ্ছেন কৃতি গুরুদার শ্বশুর, ডক্টর কৃতি গুরু। আর নির্মলেন্দু দাস বলে আরেকজন ঋত্বিক দাদা আছেন আমার সহকর্মী, তিনি। আর মারোয়ারি মাইজি বলে একজন আমাদের এক মারোয়ারি মা, তিনি। আর প্রকাশ ঝা বলে আমাদের মন্দিরের এক পুরোহিত ছিল। তো ওরা 3জন পেছনে বসে আছে, সামনে নির্মলেন্দু দা, আমি গাড়ি চালাচ্ছি। আমরা গেছি দেওঘরে, সপ্তাহখানেক ছিলাম। যেদিন ফিরবো সেদিন পুজোর দাদা কিভাবে ফিরবো সেই নির্দেশ আমাকে দিলেন, আর বললেন হেডলাইট জ্বালিয়ে যেন রাত্রিরে গাড়ি না চালায়। কেন বললেন ঘটনাটা বলছি, তার আগে একবার চ্যাংড়াবান্ধাতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, যেটা আমি ঘুমিয়ে গেছিলাম, বলেছিলাম আপনাদেরকে। ওই ঘটনা শোনার পর দাদা প্রচন্ড খেপে গেছিলেন, বলছেন এই মুহূর্তে যদি আমি জিতেন্দ্রকে আর ওই মালিক সমাজকে পেতাম তাহলে আমি চাপকে পিঠে ছাল তুলে দিতাম। তো সেবারে আমাকে বললেন যে খবরদার তুমি হেডলাইট জ্বালিয়ে হাইওয়েতে গাড়ি চালাবে না। লাগে। আবার বললেন যে যেখানে সন্ধ্যা হবে সেখানেই আশেপাশে কোনো মন্দির পেলে, কেন্দ্র মন্দির পেলে ওখানে রাত্রিবাস করে পরদিন সকালবেলা আবার গাড়ি চালিয়ে শিলং পৌঁছাবে। সঙ্গে একটা কথা শুধু ফাঁক দিয়ে বলে দিলেন যে একটা মন্দির আছে রাস্তায় পড়বে, যদি সেই মন্দিরের আশেপাশে তোমাদের সন্দেহ হয় তাহলে থাকতে দিবে কিনা সন্দেহ আছে। দেখুন তিনি অন্তর্যামী, তিনি জানেন সবকিছু। ঠিক যে মন্দিরের কথা বলছিলেন ঠিক সেই মন্দিরের সামনে এসেই সন্ধ্যা হয়ে গেল। আমরা সেই মন্দিরে ঢুকেছি, কর্তৃপক্ষকে আমরা বললাম যে এরকম আমরা দেওঘর থেকে ফিরছি, দাদার কথা বললাম। যিনি দায়িত্বে আছেন তিনি বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নাই, আপনারা থাকতে পারেন। সামনেই এক যাজক কর্মী ছিলেন, উনি বলে উঠলেন দাদা আপনারা এই মাত্র সন্ধে হয়েছে, বিলাসীপাড়া এখান থেকে বেশি দূর না তো, চলে গেলে এগিয়ে যাবেন, আপনার কালকে সুবিধা হবে।
তো আমার সঙ্গে কাজল চৌধুরীরা ছিলেন, তিনি তার মনে খুব লাগলো, তিনি একটু ক্রুদ্ধ হয়ে বললেন, মানিকদা চলেন, এখানে থাকবো না। ঠিকই বলেছেন দাদা, ওদের সামনেই বললেন, দাদা ঠিকই বলেছেন, এরা থাকতে দেবে না, বলে আমরা বেরিয়ে পড়লাম। এদিকে কিন্তু সন্ধ্যা হয় হয় অবস্থা। তো আমরা সবাই ডিসিশন নিলাম যে আমরা বিলাসীপাড়া চলে যাব। কুচবিহার থেকে বিলাসীপাড়া বেশ ডিস্টেন্স, একটু স্পিডেই গাড়িটা চলছিল। মধ্যিখানে গোলকগঞ্জ বলে একটা জায়গা আছে, যেটা একটা নদীর উপরে একটা ব্রিজ আছে, ব্রিজে ঢুকতেই এখানে একটা টল গেট আছে। আর সেই টল গেট এক সাইডে আসা আর এক সাইডে যাওয়া, মিডিলটা 2 ফুট ব্রিক ওয়াল দিয়ে ওরা ঘিরে রেখেছে, এক সাইডে যাওয়া এক সাইডে আসা। তো দূর থেকে হেডলাইটের আলোতে আমার মনে হয়েছে সেই যে 2 ফিট ওয়াল যেটা, ওটাকে বালুর ঢেলা বলে মনে হয়েছে। আর গাড়িটা একটু স্পিডে ছিল, যেহেতু আমাদেরকে তাড়াতাড়ি পৌঁছতে হবে। ঠিক ওখানটায় গিয়ে এমন ভাবে লাগলো, এত জোরে ধাক্কা খেলো গাড়িটা, বাঁদিকের মাঠগার্ড লাগলো ওই ওয়ালের মধ্যে, লেগে গাড়িটা কাত হয়ে গেছে। পুরো ওই সিনেমাতে যেরকম দেখায় ঠিক সেরকম কাত হয়ে গাড়িটা পুরো ব্রিজটাতে ছেঁচড়ে পুরো ব্রিজটা ক্রস করলো। আবার গিয়ে ব্রিজটা যখন শেষ হলো তখন ধপ করে আবার রাস্তায় বসে গেল। এদিকে গাড়ির ভিতরে পেছনে কাজল চৌধুরীদা, মাইজি আর প্রকাশ চা ওরা বসা ছিল, একজনের একজন করে চিৎকার দিচ্ছে, সবাই কি হলো কি হলো। আমি বললাম যে কিছু বুঝতে পারছি না কি হয়েছে, নাম করুন সবাই। তো সবাই নাম করছি, আর আমার উপরে নির্মলেন্দুদা পড়েছে, আমি তো স্টিয়ারিং ধরে আছি, আমি নিচে পড়ে গেছি। গাড়িটা কাত হয়ে একদম ছেঁচড়ে যখন ব্রিজটা শেষ হলো, গাড়িটা আবার ধপ করে রাস্তায় বসে গেল এবং গাড়িটা চলছে। আমি আর গাড়ি ওখানে থামালাম না, গাড়ি থামিয়ে দেখতে গেলাম না কি হয়েছে, সোজা চলে এসেছি বিলাসীপাড়া। বিলাসীপাড়া এসে মন্দিরে বাদিকে, মন্দিরের ভেতরে গাড়ি ঢুকিয়ে আমরা সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে গেছে, গাড়ির দিকে আর ফিরে তাকাইও নেই। সবাই চলে গেছি গেস্ট হাউসে, চান টান করে খাওয়া দাওয়া করে আমরা শুয়ে পড়েছি। পরদিন সকালবেলা আমরা উঠে যখন আসছি, গাড়িটা স্টার্ট দিলাম, দিয়ে দেখি গাড়ি আগেও যায় না পিছনেও যায় না। ওদিকে বাদিকে নির্মলেন্দুদা এসছে গাড়িতে উঠবে, এসে দেখে যে গাড়ি তো মাঠঘাট চ্যাপ্টা হয়ে টায়ার টিউবটা বেরিয়ে রয়েছে, রিম হয়ে গেছে, কুচকে গেছে পুরো রিম, আর টিউব বেরিয়ে গেছে। নির্মলেন্দু আমাকে বলছে, মানিকদা নামুন তাড়াতাড়ি, দেখুন কি অবস্থা, কি করে আপনি কাল রাত্রিরে এই গাড়ি নিয়ে আসলেন এত কিলোমিটার দূরে, দেখুন। এসে নেমে দেখি এই অবস্থা। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই গাড়িটা এই অবস্থায় ওখান থেকে প্রায় 20-25 কিলোমিটার হবে ডিস্টেন্স, গোলকগঞ্জ আর বিলাসীপাড়ায়। এত দূর আসলো কি করে গাড়িটা? ওখানকার ভারপ্রাপ্ত কর্মী মৃদুল চক্রবর্তী দা আমার বন্ধু ছিল, ও তারপর কারখানাতে কন্ট্যাক্ট করে কারখানা থেকে ক্রেন নিয়ে এসে, ক্রেন এনে তারপর গাড়িটা টেনে কারখানায় নিয়ে পুরো চাকা হুইলটাকে চেঞ্জ করতে হলো, মাঠগার্ড ঠিক করে দিতে হলো, ঠিক করে টোরে তারপরে আমরা শিলংয়ে আসছি। তো এই যে তিনি, তার কথা না শুনলে, তার কথার বাইরে চললে পরে এই অবস্থা হয়। যাই হোক, আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, জয়গুরু। আর কালকে আমার একটা সৎসঙ্গ আছে আমার মন্দিরে, আমি রাত্রির হয়ে যাবে, আমাকে পরশুদিন নালে আরেকবার আমাকে। জয় গুরু দাদা, জয় গুরু। খুব সুন্দর। আমার শ্রদ্ধেয় দাদার কাছ থেকে আমরা আলোচনা শুনলাম, যে নিজের জীবনের ঘটনা আমরা শুনলাম, যে তার কথা না মেনে চললে প্রতি পদক্ষেপে যে আমাদের বিপদ, তার আলোচনা করে আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করলেন। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এইভাবে আলোচনা করে আমাদের তার প্রতি তন্মুখী করে তুলুন। জয় গুরু, ভালো থাকুন দাদা, আরো ঘটনা শুনবো এই আশায় থাকলাম।